যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা। তোমাদের বাপ মায়ের বিয়ের আগের থেকে রাজনীতি করি, বললেন মির্জা আব্বাস। অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত। বিভাগীয় শহরে অকটেন পেট্রোল সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত। আনিস আলমগীরের জামিন। ফের বাড়ল সোনা রূপার দাম। বিশ্বকাপ জয়ী দলকে বিসিসিআই এর বড় পুরস্কার। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি তার পিতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে গত রবিবার দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য যে দীর্ঘ সময় ইরানের ক্ষমতায় থাকা আলী খামেনি যুদ্ধের প্রথম দিনেই প্রাণ হারান, যার পরপরই মোস্তফাকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যুদ্ধের একদম শুরুর দিকে চালানো ওই ভয়াবহ হামলায় মোস্তফা খামেনির পা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে তিনি ঠিক কোথায় এবং কী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রাজনীতিতে যারা মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। যারা তার রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার ১ বছরের না, বহু বছরের। তোমাদের অনেকের তখন জন্ম হয়নি, এমনকি বাপ মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না। তিনি সমালোচকদের মিথ্যাচার ও অপবাদ দেওয়া বন্ধ করে নিজেদের ক্যারিয়ার গঠনের দিকে নজর দিতে পরামর্শ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছে জামায়াতে ইসলামী। বিএনপি এই প্রস্তাবকে উদারতা হিসেবে প্রচার করলেও জামায়াত একে অনুগ্রহ বা অলংকার হিসেবে গ্রহণ করতে নারাজ। বিষয়টি চূড়ান্ত করতে বুধবার সকালে বিরোধী দলীয় সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়াকে বিএনপি উদারতা হিসেবে দেখছে। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না। চলমান পরিস্থিতিতে দেশের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে অকটেন ও পেট্রোলের বিক্রি আগের চেয়ে বাড়িয়ে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বুধবার বিপিসি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখতে বিপিসি জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে। এর আওতায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেল অকটেন ও পেট্রোল বিক্রির গড় হার ২৫% কমানোর পরিবর্তে বর্তমানে ১৫% কমিয়ে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ করা হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীর জামিন পেয়েছেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা ২টি মামলাতেই জামিন হওয়ায় কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ জামিন মঞ্জুর করেন। এর আগে একই আদালত গত ২৮ জানুয়ারি এ মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন। মামলার নথি অনুযায়ী গত ১৫ জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে দুদক। মামলায় বলা হয়, তার নামে প্রায় ৪,৯,৬৮,৭৮৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং প্রায় ৩,৮৪,৬৮,৭৮৯ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এদিকে গত ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় আনিস আলমগীরকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
স্থানীয় বাজারে তেজাবি সোনার পাকা সোনার দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। আজ সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডক্টর দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনায় 2,216 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,70,430 টাকা। 21 ক্যারেটের এক ভরি সোনায় 2,099 টাকা বাড়িয়ে 2,58,124 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের এক ভরি সোনায় 1,808 টাকা বাড়িয়ে নতুন দাম 2,21,266 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় 1,458 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,80,617 টাকা। প্রসঙ্গত, দেশের বাজারে গত 29 জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনায় 16,213 টাকা বাড়িয়ে 2,86,001 টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সর্বোচ্চ সোনার দাম। গত রোববার নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। ঐতিহাসিক এই জয়ের পরপরই বিশ্বকাপ জয়ী দলের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বোর্ড জানিয়েছে বিশ্বকাপ জয়ী দলটির জন্য মোট 131 কোটি রুপি নগদ পুরস্কার দেওয়া হবে। বিসিসিআই এক বিবৃতিতে খেলোয়াড়, কোচিং স্টাফ ও নির্বাচকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও তাদের ধারাবাহিক সাফল্য কামনা করেছে। বিবৃতিতে সাইকিয়া জানান, পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দল যেভাবে দাপট দেখিয়েছে এবং ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানের বড় ব্যবধানে পরাজিত করে ট্রফি ধরে রেখেছে, তা দেশের ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত 255 রান সংগ্রহ করার পর জশপ্রীত বুমরা দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে 159 রানে গুটিয়ে দেয়। বিসিসিআইয়ের পক্ষ থেকে দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।